ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের রাইটিং, পার্টিকুলারলি ইসে রাইটিং নিয়ে আমরা আলোচনা করব। এই পুরো ভিডিওতে তোমাদের সাথে তোমাদের যত রকমের এসে দরকার রয়েছে সকল ইম্পর্টেন্ট এসেজ আমরা আলোচনা করেছি, এবং যারা ইংরেজিতে দুর্বল রয়েছে সেই সকল স্টুডেন্টদের জন্য বাংলা মিনিংও সাথে দেওয়া রয়েছে, প্লাস অ্যাডভান্সড যেরকম স্টুডেন্ট হও না কেন সমস্ত কিছু অ্যাক্সেস পাচ্ছ। আর যে সকল স্টুডেন্টরা ইংরেজিতে দুর্বল রয়েছে বা অ্যাভারেজ রয়েছে যেমনই হও না কেন, ভিডিওটা দেখার পর কিংবা আমাদের সাথে তোমরাও যদি পড়াশোনা চালিয়ে যাও, তোমাদের এটুকু বলতে পারি ডেফিনেটলি তোমাদের কনফিডেন্স চলে আসবে এবং পরীক্ষাতে তোমরা ভালো মার্কস ক্যারি করতে পারবে। খুবই সহজ, এবং তোমাদের এই যে এসে রাইটিংয়ের ব্যাপারটা রয়েছে সেটা অলমোস্ট ছোটোবেলাতে তোমরা যেগুলো নিচু ক্লাসে পড়েছো সেই রকম। আমার মানে আমি বলতে চাইছি যে প্রাইমারি লেভেলে তোমরা পড়েছো কিংবা ধরো হাই স্কুলেও পড়াশোনা করেছো, বিভিন্ন ধরনের রচনা পড়েছো, যেমন কাউ, এমিল লাইফ কিংবা ট্রিজ, ম্যান অ্যান্ড ট্রি, বিভিন্ন রকমের টপিক এরকম পড়েছো যেগুলো খুবই উল্লেখযোগ্য, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। সেগুলো ওই রকমই জিনিস, তার সাথে ধরো উচ্চ মাধ্যমিক, তো সেই সূত্রে হয়তো শব্দ সংখ্যাটা একটু বেড়েছে। তো শব্দ সংখ্যা এমন কিছু বাড়েনি, তোমরা 150 শব্দের মধ্যে মাধ্যমিকেও লিখেছো। সে কারণেই বললাম যে নিজেকে দুর্বল ভাবার কোনো জায়গা নেই, তোমরা যদি প্র্যাকটিস করো এখনও তো সময় রয়েছে, তোমরা খুব ভালো মার্কস ক্যারি করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর আমরা প্রথমে কিছু রুলস নিয়ে ডিসকাস করেছি যে প্যারাগ্রাফ আসলে কী করে লিখবে। প্যারাগ্রাফ নয় তোমাদের এক্স্যাক্টলি এসে, তবে প্রায় অনেকটা কাছাকাছি দুটো জিনিস। আর তো তোমাদের এসে লেখার কিছু নিয়ম রয়েছে। প্রথমত টপিকে কোয়েশ্চেনের মধ্যে যে টপিক থাকবে বা টাইটেল থাকবে সেটা তোমাকে ইউজ করতে হবে উত্তর লেখার ক্ষেত্রে। দেন তারপরে ইন্ট্রোডাকশন, সেই ইন্ট্রোডাকশন তুমি ইউজ করবা। প্রথমে টাইটেল দিলে মানে তোমার এসের নাম, তারপর লিখবা ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের পর কী করবা? ইন্ট্রোডাকশনের পর চলে যাবা বডি বা মূল অংশ, মানে তোমার যে টপিকের ওপর তুমি লিখছো সেটাকে তুমি এক্সপ্লেইন করবা। মেইন থিসিস যেটা রয়েছে বা বিষয়বস্তু সেটাকে তুমি এক্সপ্লেইন করবা, বিভিন্ন জিনিস সেখানে উল্লেখ করবা। পয়েন্টের মাধ্যমে করতে পারো বা প্যারাগ্রাফ ফর্মে করতে পারো। তারপরে তুমি কী চলে আসবা? কনক্লুশনে চলে আসবা। কনক্লুশন বলতে উপসংহার, শেষ একদম। তো এইটা হলো একটা এসে বা যে কোনো এসে টাইপ উত্তর লেখার ক্ষেত্রে কিন্তু একটা বেসিক ফরম্যাট। তো এটা আমরা গেলাম। এছাড়াও লেখার মধ্যে কয়েকটা জিনিস তোমাকে মানতে হবে, সেটা যেমন লেখার মধ্যে ধরো তোমার একতা থাকতে হবে, ইউনিটি থাকবে, কোহারেন্স, সুসঙ্গতি থাকবে, বিভিন্ন সেন্টেন্স প্যারাগ্রাফের মধ্যে একটা লজিক্যালি লিঙ্কড ব্যাপার থাকবে, বিচ্ছিন্ন হলে চলবে না। তুমি একটা প্যারাগ্রাফ লিখলে বাট অন্য প্যারাগ্রাফটা আবার আগের প্যারাগ্রাফের থেকে ডিফারেন্ট হয়ে গেলো। এবং যতটুকু পারবে সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখার চেষ্টা করবে, কারণ এক্সামিনার বলো বা যে কোনো টিচার বললো তিনি যখন খাতা দেখছেন তিনি কিন্তু চেষ্টা করেন সহজ সরল ভাষায় ভালোভাবে কে সবটুকু ফুটিয়ে তুলতে পেরেছে, সেটা তার দৃষ্টিভঙ্গি থাকে, এবং সেইভাবে তিনি নাম্বারও দেবেন। তো চেষ্টা করবে সহজ সরলভাবে এক্সপ্লেন করার, তাতে কোনো অসুবিধা নেই। এবং অবশ্যই কারেক্টনেস, যেন গ্রামার বলো, স্পেলিং বলো বা যা কিছু পাংচুয়েশন বলো সব কিছু যেন ঠিক হয় সেটা তোমরা চেষ্টা করবা। আর যখন লিখছো মনে করলে তোমরা দুটো কালার ইউজ করতে পারো, ব্ল্যাক তার সাথে ব্লু। আর বিভিন্ন এবার টপিকগুলো নিয়ে আমরা ডিসকাস করব, তো সাথে থাকো। আর পরবর্তী ভিডিওতে আমরা আরও শর্ট সাজেশান নিয়ে ডিসকাস করব, যে আরও কত শর্ট কোয়েশ্চেন্স হতে পারে। মানে শর্ট বলতে তোমাদের এই রাইটিং থেকেই আরও শর্ট সাজেশান আমরা তুলে ধরবো, এবং এই পিডিএফটার মধ্যে বহু যে টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের সামনে মেনশন করবো। এবং এই পিডিএফটা হয়তো একটু বড় লাগছে, তার কারণ এই পিডিএফের মধ্যে প্যারাগ্রাফগুলোকে এসেসগুলোকে একটু বড় করে লেখা হয়েছে। বড় করে লেখা এই কারণেই হয়েছে যাতে তোমরা মনে করলে তার মধ্যে থেকে যেগুলো তোমাদের হয়তো খুব টাফ লাগছে সেই লাইনগুলোকে তোমরা বাদ দিতে পারো, কিংবা তোমরা হয়তো অনেকটা পড়ার পর বহু জিনিস ভুলেও যেতে পারো। সেখানে টপিকগুলোকে একটু বড় রাখা হচ্ছে যাতে তোমরা ইজিলি পড়ে তোমাদের 150 থেকে 175 শব্দ তোমরা কিন্তু ইজিলি পরীক্ষার খাতায় লিখতে পারো। এবং এছাড়াও তোমাদের এই এসে সাথে সাথে তার বাংলা যে মানে সেটা দেওয়া রয়েছে, তাতে তোমরা অনেকে খুবই সুবিধা পাবা। তো সেই সূত্রে পিডিএফটা তো একটু বড় লাগছে, বাট আসলে খুব একটা বড় নয়। এবং পিডিএফের মধ্যে খুব সহজ, যেগুলো তোমরা যেটা আগেই বললাম প্রাইমারি লেভেলে বা ধরো হাই স্কুলেও পড়ে এসেছে মাধ্যমিক অবধি, সেই সেরকম বাচ্চাদের টপিকগুলো নিয়েও খুব আলোচনা করা হয়েছে, তুলে ধরা হয়েছে। যেমন এইমেল লাইফ, তোমার জীবনের লক্ষ্য কী, তোমার প্রিয় কবি বা লেখককে। তো সেই কারণে একটুখানি বড় হয়েছে, তবে এর মধ্যেও সবথেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা ডিসকাস করব। যেমন তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কিছু টপিক আপাতত সেভ ড্রাইভ সেভ লাইফ, এটা আমরা অবশ্যই বলতে পারি, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ।
মানে অসম্ভব গুরুত্বপূর্ণ একটা টপিক এটা। এছাড়াও সেভ ড্রাইভ সেভ লাইফের সাথেই বর্তমান সময়ে ধরো এই ইন্টারনেট, মোবাইল ফোন, সেটাও খুব গুরুত্বপূর্ণ টপিক। আমাদের প্রেজেন্ট কাজকর্মে ইন্টারনেটের কী গুরুত্ব রয়েছে সেটা খুব ভালো করে দেখতে হবে। রোল অফ স্মার্টফোনস ইন দ্য প্রেজেন্ট ডে। দেখো উত্তরগুলো কত সুন্দরকালে অতীব সুন্দর করে লজিক্যালি কিন্তু লেখা হয়েছে। প্রথমে ইন্ট্রোডাকশান দেওয়া হয়েছে, তারপরে ইম্পর্টেন্স অ্যান্ড ইউজেস দেওয়া রয়েছে স্মার্টফোনের। তার মধ্যে আবার পয়েন্টে লেখা রয়েছে যে ফোনের গুরুত্ব কী কী কমিউনিকেশনে, এডুকেশনে, সেগুলো মেনশন করা হয়েছে। এডুকেশনে রয়েছে, বিজনেস অ্যান্ড ওয়ার্কে রয়েছে, এন্টারটেনমেন্টে রয়েছে। এছাড়াও দেখো ইমার্জেন্সি হেল্পও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তাই নয় কি? জিপিএস বলো, বিভিন্ন হেলথ অ্যাপস বলো, এছাড়াও এমার্জেন্সি কল বা যে কোনো এমার্জেন্সি সিচুয়েশানে আমরা পুলিশে কন্ট্যাক্ট করতে পারছি, এরকম প্রচুর হেল্প কিন্তু আমরা মোবাইলের মাধ্যমে পাচ্ছি। নেগেটিভ অনেক কিন্তু এফেক্টসও রয়েছে। এই মোবাইল ফোনের যেমন অনেক অ্যাডভান্টেজ বা পজিটিভ দিক রয়েছে, তেমনি কিন্তু অনেক নেগেটিভ এফেক্টসও কিন্তু আমরা পাচ্ছি। যেমন এক্সেসিভ ইউজ অফ স্মার্টফোনস ক্যান কজ অ্যাডিকশন, poor eyesight, stress and less face-to-face interaction. অতিরিক্ত পরিমাণে যদি আমরা মোবাইল ফোন ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের অ্যাডিকশান আসবে মোবাইলের প্রতি। এছাড়াও আমাদের কিন্তু আস্তে আস্তে দৃষ্টিশক্তি খারাপ হয়ে যাবে, আমাদের স্ট্রেস পড়বে, এবং সেই যে স্ট্রেস সেটা শুধুই শারীরিকভাবে নয়, মানসিকভাবেও আমাদেরকে খুব প্রভাব ফেলবে। দেখো যে নিশ্চয় চোখের তলায় কালো দাগ পড়ে যায়। এছাড়াও আমাদের কমিউনিকেশন স্কিল অনেক খারাপ হয়ে যায়, বা ফেস টু ফেস যে ইন্টারাকশান একে অপরের সাথে, সেটা মোবাইলের জন্য অনেক ক্ষেত্রেই কিন্তু হয় না, ল্যাক করে। তো এরকম অনেক খারাপ দিক রয়েছে আমাদের মানসিক স্বাস্থ্যের দিকে, কনসেন্ট্রেশনের দিকে, যেগুলো খুবই এফেক্ট ফেলে। তো ব্যালেন্সটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা যে কোনো বিষয়ে কিন্তু ব্যালেন্স ইজ অ্যাসেনশিয়াল। যে কোনো বিষয় কিন্তু ভালোভাবে ব্যবহার করতে গেলে আমাদেরকে ব্যালেন্স করা দরকার, আদারওয়াইজ সেটা কিন্তু আশীর্বাদ নয়, বরং অভিশাপ হয়ে উঠবে। মেসেজ বলতে ধরো স্মার্টফোনের দুটো দিক, ভালো দিক খারাপ দিক, সেটাকে মেনশন করা আছে। কনক্লুশনে কিছু শেষ কথা বলে কমপ্লিট করে দিয়েছি। তো দেখো একটা রচনা তথা প্রবন্ধ রচনা, তো প্রবন্ধ রচনাটাকে কী সুন্দর লজিক্যালি দেখো আমরা সুন্দরভাবে পয়েন্টে লিখেছি। এরকম লিখলেও তুমি ইজিলি কিন্তু 10 মার্কস পেয়ে যাবে। তার সাথে বাংলা মানে দেওয়া রয়েছে, যাদের অসুবিধা হবে সেটাও তারা দেখতে পারে। মাই ফেভারিট বুক, এখানে আমার পছন্দের বই লেখা রয়েছে। এখানে মেনশন করা হয়েছে পথের পাঁচালী। পথের পাঁচালী এই কারণেই লেখা, কারণ পথের পাঁচালীকে লিখলে যথেষ্ট সহজ হবে সেই সূত্রে। আর তোমরা যদি অন্য কোনো বই লিখতে চাও সেটাও লিখতে পারো, কিংবা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, মেসেজ করতে পারো, অন্য তোমাদের পছন্দের বই তা অ্যাড করা দিয়ে যেতে পারে, রচনাটা সেরকম করে দেওয়া যেতে পারে, অসুবিধা নেই। তো এখানে সেরকম করা হয়েছে, পথের পাঁচালীকে নিয়ে লেখা হয়েছে। তো তোমরা পথের পাঁচালীর বদলে অন্য যে কোনো বই লিখতে পারো, হ্যারি পটার লিখতে পারো, দেবদাস লিখতে পারো, যে কোনো রকমের সাহিত্য মেনশন করতে পারো, অসুবিধা নেই। তো প্রথমে এখানেও তাই ইন্ট্রোডাকশান দেওয়া হয়েছে। ইন্ট্রোডাকশানের মধ্যে বলা হয়েছে বই আমাদের প্রিয় বন্ধু, তারা নলেজ দেয়, আনন্দ দেয়। এছাড়াও বইয়ের মাধ্যমে আমরা ইন্সপায়ার হই। তো বিভিন্ন বইয়ের মধ্যে আমার পথের পাঁচালী সবথেকে ফেভারিট, যেটা কার দ্বারা লেখা হয়েছে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেটা লিখেছেন। এবং এটা শুধু একটা সাধারণ নোভেল বা উপন্যাস নয়, এটা যে গ্রাম্য বাংলা রয়েছে সেখানকার যে মানুষের ইমোশান, মানুষের জীবনযাত্রা, দারিদ্র, সেই সকল বিষয়গুলোও খুব ভালো করে কিন্তু ফুটিয়ে তোলে। ইংরেজিতে এই বইটার নাম হলো সং অফ দ্য রোড, যেখানে আমরা কিন্তু একটা দরিদ্র পরিবারকে দেখতে পাচ্ছি, বাঙালি পরিবার। সেই পরিবারের সদস্য কারা? পরিবারের ফ্যামিলি মেম্বার হলো হরিহর, সর্বজয় এবং তাদের ছেলে মেয়ে অপু এবং দুর্গা। দুর্গা অপুর থেকে বড়, অর্থাৎ অপুর দিদি, আর অপু হলো দুর্গার ভাই। তো এই পরিবারের জীবনযাত্রা, তাদের আনন্দ, দুঃখ, লড়াই, তাদের স্বপ্ন, ভবিষ্যতের স্বপ্ন, আকাঙ্ক্ষা, সেগুলো খুব সুন্দরভাবে কিন্তু লেখক ফুটিয়ে তুলেছেন। তারপর এখানে মেনশন করা হয়েছে এই বইটাকে আমি কেন পছন্দ করি, হোয়াই আই লাইক ইট। দেন মেনশন করা হয়েছে কনক্লুশন, শেষ কথা কিছু বলে এখানে শেষ করা হচ্ছে। এছাড়াও এরপর আলোচনা করা হচ্ছে আ ফিল্ম আই হ্যাভ রিসেন্টলি ওয়াচড, পথের পাঁচালী। এখানেও এগেইন পথের পাঁচালী মেনশন করা হচ্ছে, তোমরা মনে করলে অন্য কোনো সিনেমাও তুলে ধরতে পারো। সত্যজিৎ রায় বিভূতিভূষণের পথের পাঁচালী অবলম্বনে সিনেমা তৈরি করেছেন, পথের পাঁচালী মেনশন করা হয়েছে। তোমরা মনে করলে অন্য যে কোনো মুভি করতে পারো, হ্যারি পটার করতে পারো, এগেইন সুবর্ণলতা করতে পারো, দেবদাস করতে পারো, যে কোনো মুভি। তবে চেষ্টা করবে কোনো একটা ক্লাসিক মুভি বা কোনো একটা ভালো মুভি মেনশন করার। কোনো বাজে বলতে ধরো প্রত্যেকটা মুভির মধ্যে যে শৈল্পিক সত্তা বা একটা আর্ট, সেটা তো মেনটেন করা হয় না, কারণ বহু মুভি কমার্শিয়াল দিকটাকে বা বর্তমানে
ইনফ্লুয়েন্স ফেলার জন্য না অনেক নেগেটিভ দিক নিয়ে মুভিগুলো করে, মুভির গল্পগুলো অনেক নেগেটিভ হয়, ক্যারেক্টার বলো বিভিন্ন ক্ষেত্রে সেগুলো নেগেটিভ হয়। তো চেষ্টা করবে সেই মুভিগুলোকে অ্যাভয়েড করার। তো এখানে পথের পাঁচালী দেওয়া হয়েছে, যেটা খুবই সুন্দর মুভি, তোমরা দেখতেও পারো। সিনেমাটা সাদা কালো হলেও অসম্ভব সুন্দর। তারপরে রয়েছে ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস। তো খেলাধুলা গুরুত্ব আমাদের জীবনে। আর একটা জিনিস, যখন তোমরা রচনা লিখছো, এরকম যেভাবে পয়েন্টে সুন্দর করে লেখা হয়েছে, তার সাথে একটা জিনিস তোমাকে মেনটেন করতে হবে, সেটা হলো গুরুত্বপূর্ণ কোটেড লাইন বা কোটেশন। দেখো এখানে যেমন একটা খুব বিখ্যাত লাইন বলা হয়েছে, খেলাধুলা সম্পর্কে আমরা বলি না যেটা, অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক আ ডাল বয়, খুবই বিখ্যাত একটা লাইন, সে লাইনটা তোলা হয়েছে। এরকম বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য বিখ্যাত কোটেশন বলো বা লাইন বলো, সেগুলোকে তুলে ধরা হয়েছে। যেমন ধরো এখানে একটা গ্লোবাল ওয়ার্মিংয়ের এসের মধ্যে একটা বিখ্যাত লাইন তুলে ধরা হয়েছে, এটা খুব ফেমাস কোটেশন। The climate crisis is not a political issue, it is moral and spiritual challenge to all of humanity. তো তোমরা যখন এরকম লিখছো, তখন লেখার সাথে সাথে সবসময় চেষ্টা করবে যেন উল্লেখযোগ্য কিছু কোটেশন বা লাইন তোমরা মেনশন করে দিতে পারো। আর যখনই লিখছো এসের সাথে ধরো সাপোর্টের জন্য তোমাকে ফ্যাক্টস বলো, যে কোনো ইনফরমেশন হোক, ডাটা হোক, এরকম কোনো কোটেশান হোক, এক্সাম্পল হোক, সেগুলো তোমাকে কিন্তু তুলে ধরতে হবে। তাতে তুমি কিন্তু সহজেই তুমি যে ঠিক লিখছো সেটাকেও তুমি বোঝাতে পারবে, এবং সেই বিষয়ে তোমার জ্ঞান, তোমার দক্ষতা, সেটাও কিন্তু তুমি এক্সপ্রেস করতে পারছো সহজেই। তুমি কিন্তু 10-এ 10 পেতে পারবে, আউট অফ 10। তো তাতে কোনো অসুবিধা হবে না। তো দেখো এরপরে রয়েছে শিক্ষার্থীদের জীবনে যে ডিউটি এবং রেসপন্সিবিলিটিস, ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ এ স্টুডেন্ট। ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করা হয়েছে। তারপর এখানে একটা খুবই ইন্ট্রোডাকশনের মধ্যে বিখ্যাত লাইন তুলে ধরা হয়েছে আব্দুল কালামের, এপিজে আব্দুল কালাম। দ্য পারপাস অফ এডুকেশন ইজ টু মেক গুড হিউম্যান বিংস উইথ স্কিলস অ্যান্ড এক্সপার্টাইজ। তো তারপরে ডিউটিস অফ এ স্টুডেন্ট, রেসপন্সিবিলিটিস টুয়ার্ডস সোসাইটি তুলে ধরা হয়েছে। গান্ধীর একটা বিখ্যাত কথা তুলে ধরা হয়েছে, দ্য ফিউচার ডিপেন্ডস অন হোয়াট ইউ ডু টুডে। তাহলে ভবিষ্যৎ নির্ভর করে যেটা তুমি আজ বর্তমানে করো তার উপর। মোরাল অ্যান্ড পার্সোনাল গ্রোথ, সেটা তুলে ধরা হয়েছে স্টুডেন্টদের, এবং লাস্টে কনক্লুশন আছে। দেখো ছোটো ছোটো করে খুব সুন্দর লেখা হয়েছে প্রত্যেকটা জায়গাকে, এতে সহজে তুমি ভালো করে এলাবোরেটও করতে পারবে, এবং বিভিন্ন একটা রচনা বা একটা প্রবন্ধ রচনার ক্ষেত্রে যা লাগে সব কিছুই কিন্তু কম বেশি তুলে ধরা হচ্ছে। তো সহজেই তুমি 10 নম্বর পেয়ে যাবে যদি এইভাবে লিখতে পারো। তবে একটা কথা এগেইন বলবো, যে এই নোটটা তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে মানে হুবহু এই নোটের মতো লিখতে হবে কোনো ব্যাপার নেই। তোমরা এর মধ্যে নিজস্ব সত্তা, তোমাদের ক্রিয়েটিভিটি অ্যাড করতে পারো, কিংবা তোমরা যে কোনো অন্য কোনো বই বলো তারও হেল্প নিতে পারো। কিন্তু এই নোটের মধ্যে বা উত্তরগুলো যে এক বেসিক ফরম্যাটটাকে মেনটেন করা হয়েছে, স্ট্রাকচারটাকে মেনটেন করা হয়েছে এই এসেগুলো লেখার ক্ষেত্রে, সেইটা যেন কোনো রকমভাবে তোমাদের মিস না হয়, এটা কিন্তু মনে রাখবে, তাহলে কিন্তু তুমি নাম্বার কম পাবে। মানে সাধারণত বাজার চলতি যে কোনো বই বা সাজেশন বই যেভাবে একটা ইংরাজি কোনো প্যারাগ্রাফ বা কোনো এসে লেখা থাকে, তাতে কখনো ফুল মার্কস পাওয়া পসিবল নয়। তোমরা বিশ্বাস না হলে নিজেরাও দেখে নিতে পারো, বাট কখনোই সম্ভব নয়। একমাত্র তখনই সম্ভব যখন তার মধ্যে নতুনত্ব, তার মধ্যে একটা সৌন্দর্য থাকবে। তো এই নোটটার মধ্যে বা এই এসেগুলোর মধ্যে সেই বিষয়টা রয়েছে, তাই জন্য গ্যারেন্টি দিয়ে আমরা বলতে পারি তোমরা ফুল মার্কস পাবে। যে রকমের স্টুডেন্ট হও তোমরা পেতে বাধ্য, যদি এরকম করে তোমরাও তোমাদের নোটস, তোমাদের এসেগুলোকে লিখতে পারো, মুখস্থ করতে পারো, কোনো ভয়ের ব্যাপার নেই। দেন মেন অ্যান্ড ট্রিজ, এটা খুবই ট্র্যাডিশনাল একটা টপিক, আমরা কম বেশি ছোটোবেলা থেকেই এইটা দেখে আসছি, পড়ে আসছি। প্রথমে ইন্ট্রোডাকশনে লেখা হয়েছে গাছ সম্পর্কে, যে গাছ আমাদের প্রকৃত বন্ধু, তারা অক্সিজেন দেয়, ফুড দিচ্ছে, শেল্টার দিচ্ছে, বিউটি দিচ্ছে। দ্য রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড ট্রিজ ইজ অ্যাজ ওল্ড অ্যাজ সিভিলাইজেশন ইটসেলফ। তো এরপর একটা খুব বিখ্যাত একটা উক্তি দেওয়া রয়েছে, ওয়েন উই প্ল্যান্ট ট্রিজ উই প্ল্যান্ট দ্য সিডস অফ পিস অ্যান্ড হোপ। আমরা যখন গাছকে বপন করি, তখন গাছ বপন করার সাথে সাথে আমরা কিন্তু শান্তি এবং আশার বীজ বপন করি বা রোপণ করি। ইম্পর্টেন্স অফ ট্রিজ, গাছের গুরুত্ব কী রয়েছে, ম্যানস ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড নেগলেক্ট, আওয়ার ডিউটিস টুয়ার্ডস ট্রিজ, দেন কনক্লুশন। তার সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ লাইন তুলে ধরা হয়েছে, অহংকারী মাথায়। তো
তোমরা সহজে এখান থেকেও মার্কস ক্যারি করতে পারবে। তারপর রয়েছে দ্য রাইজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, তার রাইজ, সেটার উত্থান। দেখো বর্তমান সময় এআই কিন্তু সব দিকে ছেয়ে গেছে, আমাদের পড়াশোনা থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়। তুমি যদি এখন গুগলে কোনো কিছু সার্চ করো, কোনো ওয়েবসাইট যদি সেই বিষয়টা তোমাকে তথ্য বা কোনো ডাটা নাও দিতে পারে, তার সত্ত্বেও তুমি দেখবা এআই উত্তর বলে সেটার উত্তর চলে আসছে। কী করে আসছে? এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য তো সেটা হচ্ছে। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কতটা দেখো প্রভাব ফেলেছে সব ক্ষেত্রে, এবং আজকের ডেটে এই প্রভাব ফেলেছে। তাহলে আজ থেকে 10-20 বছর পর, 20-30 বছর পরও ভাবো কতটা কিন্তু ইম্প্যাক্ট ফেলতে পারবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুবই কারেন্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, তো সেই কারণে এটাকে তোমাদেরকে রেডি করতেই হবে। এটাও তাই পয়েন্টের মাধ্যমে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা হয়েছে। প্রথমে ইন্ট্রোডাকশান দেওয়া হয়েছে, তার এখানে স্টিফেন হকিংয়ের একটা ফেমাস কোটেশন দেওয়া রয়েছে যে দ্য রাইজ অফ পাওয়ারফুল এআই উইল বি either দ্য বেস্ট অর দ্য ওয়ার্স্ট থিং এভার টু হ্যাপেন টু হিউম্যানিটি। নয় এআই ভালো হবে, আর নয় এআই সব থেকে খারাপ জিনিস প্রমাণিত হবে। এই যে এআইয়ের জাগরণ সেটা। ডেভেলপমেন্ট অফ এআই, তারপর অ্যাডভান্টেজেস অফ এআই, চ্যালেঞ্জেস অ্যান্ড রিস্ক, অ্যান্ড তারপরে কনক্লুশন। সেখানে আবার ইলন মাস্কের একটা আমরা কথা তুলে ধরেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ ফার মোর ডেঞ্জারাস দ্যান নিউক্লিয়ার ওয়েপন্স। এই যে নিউক্লিয়ার অস্ত্র মানে পারমাণবিক অস্ত্র, সেই পারমাণবিক অস্ত্রের থেকেও এই যে এআই জিনিসটা সেটা কিন্তু আরও অনেক বেশি ডেঞ্জারাস, ভয়ঙ্কর। সেটা কিন্তু ইলন মাস্ক সতর্ক করেছেন। বুক ফেয়ার, বইমেলা, আমরা সবাই বইমেলা সম্পর্কে কম বেশি পড়ে আসছি, শুনে আসছি, সেটা নিয়েই রয়েছে। দেখবে এখানেও মাই ভিজিট টু আ বুক ফেয়ার, ইম্পর্টেন্স অফ বুক ফেয়ার, এক্সপিরিয়েন্স অ্যান্ড মেসেজ অ্যান্ড কনক্লুশন, খুব সহজ সরলভাবে লেখা রয়েছে। এবং এর সাথেই জিনিসটা কিন্তু তোমাদের বাংলা মানে দেওয়া রয়েছে। এখানেও তাই ক্রীড়াক্ষেত্রে ভারতীয় মহিলাদের যে কন্ট্রিবিউশন সেটা নিয়ে ডিসকাস করা হয়েছে। দেখো এটাও খুব সহজভাবে এক্সপ্লেন করা হয়েছে। অটোবায়োগ্রাফি অফ এ ট্রি মানে গাছের আত্মজীবনী, এটা তোমাদের দেখতে হবে, কারণ অটোবায়োগ্রাফি রিলেটেড একটা জিনিস তোমাদেরকে আসতে পারে, আসার চান্স কম, বাট তো গল্প বিস্তার দেখতে হবে। আচ্ছা, অটোবায়োগ্রাফি কাকে বলে এটা সংক্ষেপে একটু তোমাদেরকে বলে রাখি। যখন কোনো ব্যক্তি বা কোনো যে কেউ হোক তার জীবনী অন্য কেউ লিখবে, তখন সেটাকে বলা হয় জীবনী বা বায়োগ্রাফি। আর যখন যে ব্যক্তির জীবনী সে ব্যক্তি নিজে হাত দিয়ে লিখবে, তখন সেটাকে বলা হয় অটোবায়োগ্রাফি। যেমন রবীন্দ্রনাথের অটোবায়োগ্রাফির নাম কি? জীবন স্মৃতি। তো এই গাছের অটোবায়োগ্রাফি যখন তুমি লিখছো, তখন তোমাকে মনে করতে হবে তুমি যেন নিজেই সেই গাছ। আমি গাছ, আমি মানুষের নীরব বন্ধু, আমি দীর্ঘদিন ধরে এখানে দাঁড়িয়ে আছি, একটা বীজ হাওয়ায় উড়িয়ে এখানে এনেছিল এবং সেখান থেকে আস্তে আস্তে আমি মাটি, আলো এবং সূর্যালোকের সাহায্যে আমি বেড়ে উঠেছি। তো এরকমভাবে মানে এমনভাবে লিখতে হবে যেন আমিই গাছ, তুমিই গাছ, ওই ভেবে লিখতে হবে। এখানে লেখা রয়েছে মাই আর্লি লাইফ, মানে গাছটার আর্লি লাইফ সম্পর্কে বলা হয়েছে। তারপর মাই সার্ভিস টু ম্যানকাইন্ড, মানুষের কাছে সে কী পরিষেবা দিয়েছে। মাই পেইন, তার যন্ত্রণা। এখানে দেখো কী লেখা হয়েছে যে মানুষ এখন নির্বিচারে গাছপালা কাটছে, আমার সকল বন্ধুরা মরে যাচ্ছে একে একে, এবং আমি খুবই অসহায় অনুভব করছি, জঙ্গল, বন জঙ্গল এগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তারপর কনক্লুশন, এখানে অটোবায়োগ্রাফি অফ এ কয়েন, একটা কয়েনের অটোবায়োগ্রাফি, সেম বিষয় একই রকমভাবে একটা কয়েন তার অটোবায়োগ্রাফি লেখা হয়েছে। তারপর মাই এম ইন লাইফ লেখা সম্পর্কে লেখা হয়েছে। এখানে এম ইন লাইফ মেনশন করা হয়েছে টিচার। তবে তোমরা যদি মনে করো অন্য কোনো প্রফেশন কিছু অ্যাড করবে, সেটাও করতে পারো, টিচার, ডক্টর, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, যা কিছু, সিভিল সার্ভেন্ট, সেটাও তোমরা মেনশন করতে পারো। তারপর তুমি এখানে কারণ দেখিয়েছো যে হোয়াই আই চুজ টিচিং। আমরা আব্দুল কালামের একটা খুব বিখ্যাত লাইন তুলে ধরেছি, টিচিং ইজ এ ভেরি নোবেল প্রফেশন দ্যাট শেপস দ্য ক্যারেক্টার, লিভার অ্যান্ড ফিউচার অফ অ্যান ইন্ডিভিজুয়াল। মাই ডিউটিজ অ্যাজ এ টিচার, সেটা আমরা এখানে তুলে ধরেছি যে টিচার হয়ে আমি কোন ডিউটি পালন করব। তারপর কনক্লুশন, আ মেমোরেবল ডে ইন মাই লাইফ, তোমার জীবনের কোনো একটা স্মরণীয় দিন, সে নিয়ে লেখা রয়েছে। এই রচনাটাকে কেন্দ্র করে তুমি তোমার জীবনের কোনো একটা মধুর স্মৃতির রচনা, সেরকম জিনিস লিখতে পারবা, কিংবা কোনো একটা জায়গায় ধরো তুমি গেছো, তাহলে সেই দিনটা তোমার কাছে স্মরণীয়, এই হিসেবেও কিন্তু তুমি লিখতে পারো। মাই ফেভারিট অথর, তোমার প্রিয় অথর বা লেখককে এখানে মেনশন করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে, তোমরা মনে করলে অন্য কাউকেও মেনশন করতে পারো। চন্দ্রযান 3, এটা খুবই কারেন্ট একটা টপিক, এবং কারেন্ট টপিক হওয়ার সাথেই চন্দ্রযান 3 একটা ইম্পর্টেন্ট
আর এর মধ্যে বেশ কিছু টেকনোলজিক্যাল টার্ম বলো সায়েন্টিফিক টার্ম ইউজ করা হয়েছে, তো এটা একটু কঠিন লাগতে পারে তোমাদের, সেখানে তোমাদেরকে এটা রিকমেন্ড করব যে এই এসেটা তোমরা শুরু থেকে শেষ একটু ভালো করে পড়বে। এখানে প্রথমেই ইন্ট্রোডাকশানে লেখা হয়েছে যে চন্দ্রযান-3 ভারতের মিশন, ইসরো ভারতের যে স্পেস রিসার্চ অর্গানাইজেশন আছে ইসরোর এক্সপ্লোরেশন অ্যাটেম্প্ট, এবং আমরা যেটা উৎক্ষেপণ করতে পেরেছি এটা আমাদের সাকসেস দেখায় যে আমরা মহাকাশবিদ্যায় এগিয়ে বা সায়েন্সের দিক থেকেও আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই মিশনে কী কী অবজেক্টিভ রয়েছে, উদ্দেশ্য বা লক্ষ্য, সেগুলো কী ফ্যাক্টস এবং মিশন ডিটেলস, কবে লঞ্চ করা হয়েছে, কবে গেছে, কিছু মিশনের কিছু উল্লেখযোগ্য জিনিসের নাম, তো সেগুলো এবং এর সায়েন্টিফিক এবং স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্স শর্টে মেনশন করা, এবং তারপরে কনক্লুশনে আমরা শেষ করে দিচ্ছি। আর এই এসেটা যদি তোমাদের কঠিন লাগে সেটাও আমরা সহজ সরল ভাষায় যতটুকু পারবো আমরা টেকনোলজি বিষয়গুলোকে আরও সহজভাবে এক্সপ্লেন করে একটা অন্যভাবেই রচনাটা তোমাদের সামনে প্রেজেন্ট করব। আর তার জন্য আমাদের সাথে থাকো তোমরা, এবং এর পরবর্তী ভিডিওতে আরও খুব শর্ট সাজেশানে আমরা দেখব যে এসেগুলো একান্ত তোমাদেরকে পড়তে হবে। যাদের এই পিডিএফটা বড় লাগছে তা সত্ত্বেও তোমাদের যাদের এটা খুব বড় লাগছে তাদের জন্য একটু বলে রাখা ভালো যে কয়েকটা টপিক যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেটের ভালো দিক খারাপ দিক, কিংবা ধরো সেভ ড্রাইভ সেভ লাইফ এবং চন্দ্রযান, এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপাতত এগুলো তোমরা দেখো, এবং ক্লাস করার জন্য নোটস প্রপারলি পাওয়ার জন্য কিংবা পরবর্তীতে আমাদের সাথে ক্লাস করার জন্য থাকার জন্য ডিসক্রিপশন থাকা নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবং ইজিলি তোমরা ক্লাসগুলো পেতে পারো। শুধুমাত্র পরীক্ষায় দেখো পেতে গেলে লাস্ট মিনিটের সেশন দেখলে তো হয় না, তোমাদের টপিকগুলো বুঝতে হবে। আমার মনে হয় খুব মনোযোগ সহকারে না হলেও যতটুকু পারো বোঝার চেষ্টা করো, আর তার সাথে তোমরা সাজেশন পড়ো, দেখবে তোমাদের রেজাল্ট খুবই ভালো হবে।